ও করুণা, এই দেখ কি এনেছি। কি ঠাকুরদাদা? দাদু টাদু বলার নিয়ম নেই এ অজপাড়া গায়। ওসব শহুরে শৌখিন বুলি করুণা শেখেনি। সে ছুটে যায় উৎসুক আর লোভে টান খেয়ে। ঠাকুরদাদা পুটুলি খুলে দুখানা আখের টিকলি আর একটা বাতাসা তার হাতে দেন। তাতেই সে মহা খুশি। ঠাকুরদাদা যা দেন তার চেয়ে যা দেন না সেগুলোই যেন আরও ভালো, আরও বেশি। পুটুলির সেই অংশে থাকে বৈকালী ভোগের লুচি, কচুরি, মালপোয়া, তালের বড়া। যখনকার যে ফল তা ঠাকুরকে নিবেদন করার প্রথা এ ঠাকুরবাড়িতে বহুদিনের। এখন ভাদ্র মাস, তাই তালের বড়া রোজ বিকেলেই নিবেদন হয়। করুণা একাধবার পুটুলির অন্য অংশে তাকায় বটে, কিন্তু তাতে তার লোভ জাগে না। ছোটবেলা থেকেই ওসব দেখতে দেখতে সে অভ্যস্ত। সে জানে ওই অংশে তার কোনো অধিকার নেই। সে বোকার মতো ঠাকুরদাদার দিকে চেয়ে থাকে। উপেন ভট্টাচার্য গলায় কাশির শব্দ তুলে পুত্রবধূকে নিজের আগমনের খবর দিতে দিতে বাড়িতে ঢোকেন। তারপর সোজা দোতলায় নিজের ঘরে উঠে যান। রোজই তিনি ঘরটা তালা দিয়ে বেরোন, আর ফিরে এসে নিজেই খুলে নেন। পুত্রবধূকে তিনি বিশ্বাস করেন না। আসলে কোনো মেয়ে মানুষকেই তার বিশ্বাস নেই। ও বৌমা, বৌমা, ওপরে এসো। কে বাবা? একবার ওপরে এসো তো। পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পুটুলি খুলে কি সব খাবার হাঁড়ির মধ্যে গুঁজে রাখছেন। তাকে দেখেই তাড়াতাড়ি হাঁড়িটার দিকে পেছন ফিরে বসে বললেন, বৌমা, আমার ঘরে একটা আলো জ্বেলে দিয়ে যাও তো। আপনি রাতে কি খাবেন? ভাত রাঁধব? না না, তুমি শুধু পরে এক ঘটি খাবার জল দিয়ে যেও। এই সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রান্না করার কোনো নিয়ম নেই। যার যার তার তার। ছেলে যখন বাড়ি আসে বাপের খোঁজও নেয় না। ওরা নিজেরা রাঁধে, নিজেরা খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরের তালা খুলে বড়জোর একটু জল, কোনোদিন বা এক চিমটে নুন চান পুত্রবধূর কাছে। এর বেশি তার কিছু চাওয়ার থাকে না, আর কেউ তাকে দেয়ও না। আজ পুত্রবধূর মুখে তার জন্যে রান্না করার কথা শুনে তিনি মনে মনে খানিকটা বিস্মিত হলেন। হয়তো সেই কারণেই হঠাৎ পুত্রবধূর প্রতি তার মনটা একটু নরম হয়ে গেল। তাই যখন সে আবার জলের ঘটি নিয়ে ঘরে ঢুকল, তিনি হাঁড়িটা সামনে টেনে এনে বললেন, দাঁড়া বৌমা, করুণাকে দিয়েছি, আর তুমি এই দুখানা লুচি আর একটু মিষ্টি নিয়ে যাও, জল খেও। পুত্রবধূ দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাঁচ, খানচারেক লুচি, আধখানা ছানার মালপোয়া আর দুটো তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ কেন যে এত সদয় হলেন তা তার মাথায় ঢোকে না। না খেয়ে থাকলেও তো কোনোদিন জিজ্ঞেস করেন না। সে খাচ্ছে না উপোস করছে? পুত্রদেহু দুই হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাঁচ, খানচারেক লুচি, আধখানা ছানার মালপুয়া আর দুটো তালের বড়া নিয়ে একটু অবাক হয়েই দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ কেন যে এত সদয় হলেন তা তার মাথায় ঢোকে না। না খেয়ে থাকলেও তো কোনোদিন জিজ্ঞেস করেন না সে খাচ্ছে না উপোস করছে। সে বলল, আমি যাই বাবা। হ্যাঁ যাও। পান আছে? না তো বাবা, এ হাটে আমার হাতে পয়সা ছিল না। করুণার পাঠশালার মাইনে 4 আনা বাকি, মাস্টারমশাই তাগাদা দিচ্ছেন, তাও দিতে পারছি না। পুত্রবধূর নাম তারা। গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হয় নাকি? নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে দুখানা লুচি আর সব মিষ্টি খেতে দিল। নিজের জন্য রাখল দুখানা লুচি আর দুটো তালের বড়া। ছেলেকে তালের বড়া দিলে রাতে পেট কামড়াবে, সেই ভেবেই দেয়নি। সত্যি, তার হাতে পয়সা না থাকায় কোনোদিনই রাতে সে কিছু খায় না। করুণার জন্য দুবেলার চাল জোটে কষ্টে সৃষ্টে। সন্ধ্যের পিদিম জ্বালিয়ে জলভাত করেই তাকে খেতে দেয়, তারপর মা ছেলে শুয়ে পড়ে। রোজই আকাশে নক্ষত্র ওঠে, রোজই চাঁদের আলোয় ভেসে যায় ওদের সেই বিশাল ছাদটা। সে ছেলেকে নিয়ে এত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে। চারদিকে ইঁদুরের খুটখাট শব্দ, পুরনো বাড়ির কোণে কোণা কলাবাদুর চটাপট করে উড়ে বেড়ায়, ছাদের ধারে বেলগাছটার ডাল বাতাসে দুলে ওঠে। কোনো দিন ছেলের ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে মাকে ঠেলা দিয়ে বলে, ও মা, ও কি খুটখুট করছে? কিছু না, তুই ঘুমো। ইঁদুর বাইরে ছাদে, ওই যে শুনছ? ও কিছু না, তুই ঘুমো। শাক চুন্নি আছে নাকি মা ওই বেলগাছে? না রে, সেসব কিছু না। শোনো মা, রেতার দাদা বলছিল ওদের বাঁশ ছাড়ে নাকি শাক চুন্নি আছে।
রেতা নিজেও নাকি দেখেছে একদিন, বুঝলে মা? তুই ঘুমো, ওসব বাজে গল্প। আচ্ছা বলো তো, আমি তো রোজ রাত 8টার সময় একা পুকুরে কাপড় কেচে আসি, আমি কিছু দেখি নাকি? উপেন ভট্টাচার্যের পুত্রবধূর সাহস খুব, এ কথা গায়ের সবাই বলে। এত বড় প্রাচীন অট্টালিকার অজস্র ঘরদোরের মধ্যে শুধু একটা ছোট্ট ছেলেকে নিয়ে বাস করে ওই ভূতের বাড়িতে। শ্বশুর তো কালে ভদ্রে বাড়ি ফেরেন, স্বামীও প্রায় তাই। শনিবারে যদি বা আসে, রবিবার বিকেলেই চলে যায়। ধন্যী সাহস বটে মেয়ে ছেলের। কেউ কেউ আবার বলে, মেয়ে মানুষের আবার এত সাহস ভালো নয় রে ভাই। কার স্বভাব চরিত্র কেমন তা কি আর বলা যায়? শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা দিয়ে বলল, ও মা, ওঠো না, কিসের জন্য শব্দ হচ্ছে? তুই তো একেবারে ঘুমোতেই দিস না, কোথায় শব্দ? ঠিক তখনই দরজায় কি যেন ধাক্কা দিল। ওদের ঘরের বাইরে কড়া নাড়ার শব্দ শোনা গেল। তারা ধর্মর করে উঠে বলল, কে? বাইরে থেকে উত্তর এলো, আমি। দোর খোলো। করুণা ভয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ সে খুশিতে প্রায় চেঁচিয়েই উঠল, ও বাবা! তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বলল, এসো এসো, একেবারে শেষ রাতে। ভালো আছো? হ্যাঁ, বাসটা রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল, আসতে যা কষ্ট হয়েছে। তালপুকুরের মাঠের মধ্যে রাত 10টা থেকে দাঁড়িয়েছিল, এই তো খানিক আগে এসে পৌঁছলাম। তুমি হাত মুখ ধুয়ে নাও, জল গামলায় আছে, গড়াতে আছে, আমি ভাত চাপাই। ভাত? এই শেষ রাতে ভাত খেয়ে মরব নাকি? আমার পুটুলিতে সরু চিড়ে আছে, সেটাই দুটো ভিজিয়ে নেবুর রস আর নুন মেখে কচলে কচলে। থাক থাক, তোমাকে আর শিখাতে হবে না, তুমি আগে হাত মুখ ধুয়ে এসো। যাই, তার আগে একবার গামছাটা দাও তো, গামছাখানা এখানে রেখে দিও, আসছি আমি। তারা তখনই চিড়ে ভিজিয়ে দিল। স্বামী হাত মুখ ধুয়ে এসে বসল। তার সামনে পাথরের বড় বাটিতে চিড়ে, নুন আর লেবু মিশিয়ে দিল। স্বামী একটুকু মুখে দিতেই বলল, বাহ, বেশ হয়েছে, নুন লেবু মিশিয়ে দারুণ লাগছে। আর দেব? না না, এই তো অনেক হয়েছে। হ্যাঁ গো, ধারদানা কত হলো এবার? একদিন 4 আনার মাছ কিনেছিলাম, আর একদিন 2 আনার। আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, তাই বোষ্টমবাড়ি থেকে 2 আনা কিনে এনেছিলাম। আমসত্ত্ব আবার কিনতে গেলে বেশ নবাব হয়ে উঠেছে দেখছি। স্বামীর মুখে এমন কড়া কথা শোনা তার আর নতুন নয়। এর চেয়েও অনেক বেশি রূঢ় কথা ব্যবহার সে সহ্য করে এসেছে। গা সওয়া হয়ে গেছে, তবু বিনি দোষেই। খোকা খেতে চেয়েছিল, ছেলে মানুষ, আবদার করলে না দিয়ে কি করে? অবোধ, না পেলে কষ্ট পায়। আরে খোকা কাঁদছিল, না কিনে কি পারতাম? না, বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও। মুখ সামলে কথা কও বলছি, বাপ তুলো না, খবরদার। ওরে বাপরে, দেখি না, ভয়তে ইঁদুরের গর্তে ঢুকে যাই। তবুও যদি বাপের বাড়ির চালে খড় থাকতো। ছিল না বলেই তো তোমার মতো একেবারে পাঁড় মূর্খ আর মাতালের হাতে বাপ তুলে দিয়েছিল। তবে রে, স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে সেটাই উঁচিয়ে তেড়ে গেল তারার দিকে। করুণা ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। ঠিক তখনই ওপর থেকে উপেন ভট্টাচার্য চেঁচিয়ে উঠলেন, কে কে? কি হলো? কে ওখানে? ভবতারণ ছাতাটা নামিয়ে গর্জে উঠল, তোমার আমি ফের যদি। ছোট লোকের মেয়ে কোঠাকার, খবরদার, আবার বাপ তুলছ? বেরিয়ে যাও তুমি বাড়ি থেকে, দূর হও। তোমার মুখে ছাইয়ের নুড়ো দেব বলে দিচ্ছি, বেরো। হারামজাদি, সাবধান করে দিচ্ছি, এখনো মুখ সামলাও। বেরোবো কেন? তোর কোন বাপ এ বাড়ি করে রেখে গেছে? তুই বেরো। করুণা বাবা মায়ের এই তুমুল ঝগড়ার মাঝে পড়ে আকুল হয়ে কাঁদছে। তার মা ছুটে গিয়ে করুণাকে কোলে তুলে বলল, চল খোকা, আমরা এ বাড়ি ছেড়ে চলে যাই। ওরা থাকুক, যাদের বাড়ি, এ বাড়ি তো আমাদের না। খবরদার, খোকাকে ছুঁইও না বলছি। যাবি যদি একলাই যা, মর্গে। খোকা তোর না আমার। বেশ, খোকাকে রেখে দাও, আমি একলাই যাচ্ছি। যা, বেরো। করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি যেও না, আমি তোমার সঙ্গেই যাব। ভবতারণ নরম গলায় বলল, খোকন, কেঁদো না, তোমায় আমি কলকাতায় নিয়ে যাব, রেলগাড়ি কিনে দেব, মোটর কিনে দেব। এসো, এসো। না, কলকাতায় যাবি না? না। সে মাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এমন সময় ওপর থেকে উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বললেন, তুই কি চেঁচামেচি শুরু করেছিস ভোর রাতে? তুই মানুষ হলি না, এই দুঃখেই আমি বাড়ি আসি না। কেন মিছিমিছি বৌমাকে যাতা বলছিস? আমি সব শুনেছি ওপর থেকে। ও আমার ঘরের লক্ষ্মী, আপনাকে তো কিছু বলিনি। আপনি ওপরে যান বাবা,
আমাদের কথার মধ্যে আসতে কে বলেছে আপনাকে? আমি যাই না যাই সেটা আমি বুঝব। আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরোতে, এ বাড়ি আমার না তোর? আমি কি এখনো বেঁচে নেই? তোর কি অধিকার আছে এ বাড়ির ওপর? আমি সব শুনেছি, বদমাইশ পাজি কোথাকার। আমি মরার আগে খোকনকে এ বাড়ি লিখে দিয়ে যাব। কালই সদরে যাচ্ছি, বৌমাকে ওছি করে যাব। তোমার সব দেমাগ ঘুচিয়ে তবে আমার শান্তি হবে। হতচ্ছাড়া বদমাইশ, রাত দুপুরে এসে ঘরের বউকে বলছিস বেরো বেরো, এক করার মুরদ নেই। হ্যারে হারামজাদা, ওই ভদ্রলোকের মেয়ে সারা মাস কি খায় তার খবর রাখিস? কেউ রাখে? বেরো বলতে লজ্জা করে না? এসো তো খোকন, এসো। চলো বৌমা, ওপরে চলো। তারা শ্বশুর নামতেই ঘুমটা টেনে নিয়েছিল। সে নিচু গলায় খোকনকে কি যেন বলল। খোকন বলল, ঠাকুর দাদা তুমি ওপরে যাও। মা বলছে। ভবতারণ সাহস পেয়ে বলল, আমি তাড়িয়ে দেওয়ার কথা আগে মুখে এনেছি না আপনার গুণধর বৌমা? জিজ্ঞেস করুন তো, কে আগে কাকে বেরিয়ে যেতে বলেছে? হ্যাঁ খোকা, বলো তো। আপনার বৌমাই তো বলল আমাকে বেরিয়ে যেতে। কেন, ওর বাপের বাড়ি নাকি? হ্যাঁ, ওর বাপের বাড়ি, আলবো তোর বাপের বাড়ি। হারামজাদা, আবার যদি এসব কথা মুখে আনিস তবে তোকে আমি। উপেন ভট্টাচার্য রাগে ফুঁসতে ফুঁসতে ওপরের ঘরে উঠে গেলেন। ভবতারণ চুপ করে তক্তপোষের এক কোণে বসে রইল। কিছুক্ষণ সবাই নিশ্চুপ। হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতড়ে একটা 2 টাকার নোট বের করে স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নে, দিলাম, ধার দেনা শোধ করে দিস। আমি এখনই চলে যাচ্ছি। আমার দেশলাইটা কে দিল? তারা বলল, খোকন, দেশলাইটা ওখানেই আছে, দে তো। একটা বিড়ি ধরিয়ে নিয়ে ভবতারণ জামা গায়ে দিতে দিতে বলল, অনেক আশা করে এসেছিলাম, কিন্তু এ বাড়িতে আমি থাকব না। এখানে আমার আর পোষাবে না, বুঝে গেছি। কেউ যখন আমাকে দেখতে পারে না তখন এ বাড়িতে খাওয়া দাওয়া করব না। শরীরও ভালো নেই, থাক যাই, আর আসব না। এই খোকন, যাবি কলকাতায়? চল আমার সঙ্গে, মোটর কিনে দেব, লবিন চুস কিনে দেব। করুণা চুপ। যাবি? না। এসো আমার সোনা, আমার মানিক, চলো আমার সঙ্গে। এই সময় তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বলল, কেন এমন পাগলামি করছো? বসো, এখনো অন্ধকার, এখন কোথায় যাবে? ছি, হাত ছাড়ো। ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিল। তোমার মতো ইতরের সঙ্গে আমি কথা বলছি না, আমি খোকনের সঙ্গে কথা বলছি। রাগ করো না, ছি। আবার সাবধান করে দিচ্ছি, এবার কিন্তু ভালো হবে না। খবরদার আমার গায়ে হাত দেবে না। আচ্ছা ছোব না, বসো ওখানে। আবার কথা? খোকন, ও খোকন, যাবি আমার সঙ্গে? আয়। আর কখনো যদি এ ভিটে পা রাখি তবে আমার। করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে, কোনো সাড়া নেই তার। সকালবেলা বেশ রোদ উঠেছে। তারা স্বামীর হাতে 2খানা পেঁপের টুকরো দিয়ে বলল, খাও, পেট ঠান্ডা হবে। ভবতারণ এইমাত্র ঘুম থেকে উঠেছে, চোখ ভারী। পেঁপের রেকাবি হাতে নিয়ে বলল, উনি কোথায়? ওপরে। যাবেন না? তা কি জানি, খাবেন? উনি কবে খান? কাল সন্ধে এলেন, বললাম ভাত রে দিদি, বললেন না। পেঁপে আর আছে, ওপরে দিয়ে আসো না। সে তুমি বললে তবে দেব, দিয়ে এসেছি, তুমি তখন ঘুমোচ্ছিলে। দিও, বুড়ো মানুষ, সে তোমাকে শেখাতে হবে না। খোকন, ও খোকন, শোন। ও খেয়ে নিয়েছে, ওকে ডাকছ কেন? তুমি খেয়ে নাও, পেঁপে খেলে পেট ঠান্ডা হবে। এখন কেমন লাগছে? এখনও গোলমাল কাটেনি। ভাতে জল দিয়ে নুন লেবু মেখে তাই খাবো। তেল দাও, নিয়ে আসি। করুণা বাপের কাছে এসে বলল, কি বাবা? এই নে, খা। তারা তাড়াতাড়ি বলল, আহা, কেন আবার, তুমি খাও। এই সময় উপেন ভট্টাচার্য খড়ম পায়ে নেমে এলেন। ঘরে উকি দিয়ে বললেন, কে? ভবতারণ, ভালো পেঁপে, খা। ইয়ে বৌমা, আমি যাই, ওখানেই খাব। ভবতারণ, আজ আছিস তো? ভবতারণ উঠে দাঁড়িয়ে বলল, না বাবা, দুপুরেই চলে যাব। আপনি আসবেন না? আচ্ছা, তুই যাওয়ার আগে আমি ফিরে আসব। আমি। এই সময় তারা নিচু গলায় স্বামীকে কি যেন বলল। ভবতারণ ডেকে উঠল, বাবা। কি আজ এখানে দুপুরে খেয়ে যাবেন? আপনার বৌমা বলছে কই মাছ আনতে যাচ্ছি বাদাল থেকে। অনেকদিন একসঙ্গে বসে খাওয়া হয়নি, কেমন? উপেন ভট্টাচার্য একটু ভেবে রোয়াক থেকে নামতে গিয়ে আবার থেমে বসলেন। পুত্রবধূ বলল,
তামাক সেজে দেব? দাও তো। ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে এনে দিল। বৃদ্ধ উপেন ভট্টাচার্য চোখ বুজে হুঁকোয় টান দিতে দিতে ভাবতে লাগলেন, এমন সকাল তার জীবনে কতদিন আসেনি। স্ত্রী মারা গেছেন আজ প্রায় ২০ বছর। তখন ভবতারণ ১১ বছরের বালক। সেই থেকে সংসারটা একেবারে ছন্নছাড়া, কোথাও কোনো বাঁধন নেই। তার ওপর দারিদ্র তো আছেই। হাতে পয়সা ছিল না বলেই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি। পড়াশুনো শিখলে হয়তো এমন খারাপ পথে যেত না। অবহেলিত ছেলের জন্য হঠাৎ উপেন ভট্টাচার্যের মায়া হল। কাল এত বকাঝকা করা ঠিক হয়নি, মনে মনে অনুতাপ হল তার। ভবতারণ বাড়ি ফিরল ৮টার সময়। এসে বলল, দেখো তো কাকে বলে জসুরে কই, আধ পোয়াও কম নয়, উল্টে ১ পোয়া ৫-৬ টাক। বাবাকে দেখাও তো। পুত্রবধূ মাছ দেখিয়ে বলল, এই দেখুন। বাহ বাহ, কত করে শের নিলে? ৩.৫ টাকা। তা হবে, যুদ্ধের সময় ভালো ছিল, এখন দিন দিন যা হচ্ছে। অনেকদিন পর উপেন ভট্টাচার্যের ভাগ্যে এমন পুত্রবধূর সেবা যত্ন জুটল। একসঙ্গে বসে খাওয়া দাওয়া কত কাল হয়নি। পেটের দায়ী তো তিনি মজুমদারদের ঠাকুর বাড়িতে পড়ে থাকেন। ছেলে কিছু করতে পারে না, নিজেকেই তো ঠিকমতো খাওয়াতে পারে না। ওদের ভার লাঘব করতেই তিনি পরের বাড়িতে খেয়ে থাকেন। খাওয়া দাওয়ার পর উপেন ভট্টাচার্য দিবানিদ্রার জন্য ওপরের ঘরে চলে গেলেন। পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেল। আহা, কি আরাম! সব আছে তার, তবু যেন কিছুই নেই। আজকের দিনটা বড় সুন্দর। এমন দিন আবার কবে আসবে? ১২ মাসি সজনে গাছে ফুল ফুটেছে, ভেজা বাতাসে ডালপালা দুলছে। উপেন ভট্টাচার্য ঘুমিয়ে পড়লেন। পুত্রবধূর মনও আজ ভরে আছে আনন্দে। ছন্ন ছাড়া ভাঙা সেই বিশাল বাড়িটা আজ যেন কারো পায়ের ছোঁয়ায় লক্ষ্মীর সংসার হয়ে উঠেছে। দোতলায় শ্বশুরকে তামাক দিতে যেতে যেতে এই কথাই তার মনে হচ্ছিল। তার তো সবই আছে, শ্বশুর, স্বামী, ছেলে, একটা মেয়ের আর কি চায়? এত বড় বাড়ি, ভরপুর সংসার, আজ সবার পাতে ভাত মাছ তুলে দিয়ে যে আনন্দ পেয়েছে, সেই আনন্দেই যেন মন ভরে গেছে। খাইয়ে সুখ, এই ভেবেই সেও একসময় ঘুমিয়ে পড়ল। ভবতারণ অন্যদিন খেয়ে দিয়ে বেরিয়ে যায় আড্ডা দিতে, রায়পাড়ার হরু রায়ের নাতি অমূল্য রায়ের কাছে। দুজনেই স্থলপথের সঙ্গী। দুপুরের পর পেট ভরে গেলে আড্ডার মজা আলাদা, কিন্তু আজ সে কোথাও গেল না। স্ত্রীকে ঘুমোতে দেখে তার মনটা অদ্ভুত রকম হয়ে গেল। ভাবল, দুটো গল্প করলে কি ক্ষতি ছিল? তারাকে সে রোজ পায়। এই বাড়িতে কত কষ্টে একা থাকে, আর সে নিজে অক্ষম স্বামী, কিছুই করতে পারে না। সে অনেকবার ভেবেছে ভালো হবে, বদলাবে, কিন্তু পারে না। কেন? সঙ্গ। খারাপ সঙ্গ মানুষকে কোথায় নামায় সে নিজেই জানে। জলপথ, স্থলপথ সব দিকেই সে হারিয়েছে। আজকের সংকল্প কাল কর্পূরের মতো উড়ে যাবে। তবু আজকের দিনটা যেন ভালোই থাকে, শান্ত, সুন্দর, জাঁকালো। সে তারাকে ডেকে বলল, ঘরে চা আছে? চা করো, বাবাকে দিয়ে এসো, আমিও একটু খাই। না, চা খায় না। নেবু নুন দিয়ে চিড়েল কত করে দেই। স্ত্রী সত্যিই তাকে যত্ন করতে চায়, তার কপালে নেই, সে দোষ কার? তারা সত্যিই ভালো মেয়ে, খুব ভালো। এদিকে দিবানিদ্রা ভেঙে উপেন ভট্টাচার্য উঠে বসেছেন। অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস হাতে এনে দিল। তিনি অবাক হয়ে বললেন, কি চা বাড়িতে ছিল? ছিল। বেশ বেশ। পুত্রবধূ হেসে বলল, আর কিছু খাবেন? হ্যাঁ, আর কি খাওয়াবে? চিড়ে ভেজে দোভাজা করে নারকোল কুচি দিয়ে এনে দিই? বেশ, একটা কাঁচা লঙ্কা দিও সঙ্গে। আর শোনো, ভবতারণ আর খোকনকেও দিও। তামাক দেব বাবা? এখন না, আগে চিড়ে ভাজা খাই, তারপর। বাহ, এই সময়ে কি তামাক দেবে নাকি? এভাবেই হাসি খুশির মধ্যে দিনটা কেটে গেল। সন্ধ্যায় সূর্য ডুবে গেল জামদারের বড় বিলের ওপারে। তারপর সব ফাঁকা। ভবতারণ চলে গেছে। যে সামান্য 2 টাকা দিয়ে গেছে তাতে 5 দিনের চালও হবে না। উপেন ভট্টাচার্য ফিরে গেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে। আবার একা পুত্রবধূ। সেই বিশাল ভাঙা বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাত কাটায়। আবার কলাবাদুর উড়ে বেড়ায় কড়িকাঠের খোপে খোপে। ডুমুর গাছের অন্ধকারে প্যাঁচা ডাকে। ঘুমের মধ্যে করুণা মাকে বলে, ও মা, কিসের শব্দ? ওঠো না, ওটা কি মা? এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।